আরে সুদেশ না, প্রথম কোন ক্লাসে সাহিত্য সভায় লেখা পড়েছিল? ক্লাস 1 এ। হ্যাঁ, কবিতা না গদ্য? ছবি নিয়ে। আমি ছবি আঁকতে ভালোবাসি, যখনই সময় পাই তখনই ছবি আঁকি। জন্মদিনে আমি অনেক রং আর খাতা পেয়েছি, প্রথম 3টে লাইন আমার মনেও আছে ক্লাস 1 এ। তারপরে কবিতা লেখা শুরু করেছিস কোন সময় থেকে? কবিতা লেখা অনার্দার ক্লাসের সময় থেকে। অনার্দা আমাদের বাড়ির কাজ দিতেন না তখন, ক্লাস 3 অনার্দা বাংলা ক্লাস নিতেন। অনার্দা বাড়ির কাজ দিতেন না, বলতেন যে তোমরা যা হোক একটা কিছু লিখে আনো। তা সেই সময় থেকে আমি লিখতাম, প্রীতিকণা লিখতো, আমরা সব কবিতা, প্রীতিকণা এটা লিখলো, ওই স্বামীকালে আর একটা অন্যরকম লিখে আনি, এই করতে করতে শুরু হয়। তারপর সেই কবিতা লেখা আর ছবি আঁকা, দুটোর মধ্যে প্রায়োরিটি কোনটা পেলো? তারপর প্রধানত ছবি আঁকাটাই, কেননা আমি পরে খেয়াল করে দেখেছি, ছন্দ মিলিয়ে লিখতে আমি ভালোবাসি, আমি ছন্দ ছাড়া লিখি না। পরে খেয়াল করে দেখেছি, যেটা আমার মনে হয়েছে যে কবিতা লিখতে গেলে সবসময় আমার ক্ষেত্রে একটা কোনো একটা মানে স্টিমুলাস একটা দরকার হয়, কোনো একটা ঘটনা, কোনো একটা মানুষ বা কিছু, কিন্তু ছবির ক্ষেত্রে আমার সেটা লাগে না। আমি মানে ওটা আমি মানে করতে পারি, ওটার জন্য আমার কারোর উপর মানসিকভাবে নির্ভর করতে হয় না, সেই জন্য আমি। ছোটবেলায় যখন লিখতি তখন কি কারোর উপর মানসিক ভাবে নির্ভর করতি? জিজ্ঞেস করছি, মা বাবা বন্ধুরা? করতাম না। হ্যাঁ, খানিকটা। মা তো কবিতা লিখতেন না? মা কবিতা লেখেননি কোনদিন, আমাদের বাড়িতে কেউ কোনোদিন কবিতা লিখতেন না। ছোট মামা লিখতেন, ছোট মামার কিছু লেখা আছে, ছোট মামা কবিতা লিখতেন, কিন্তু সেটা আমরা অনেক পরে জেনেছি। ছোট মামা চলে গেলেন, ছবি তো বড় মামা আঁকেন। আমার দাদু ঠাকুরদাও ছবি আঁকতেন, বাবা আলপনা দিতেন খুব সুন্দর, বাবা এখনো খুব সুন্দর আলপনা দেন। আর মা ছবি আঁকতেন, কিন্তু মা পড়াশোনার দিকেই গেলেন, তাই মা আমার ছবি আঁকাতে খুব গাইড করতেন, দেখিয়ে দিতেন যে তুমি এই জায়গাটা এইভাবে টাচ দাও, তোমার ছবি নষ্ট হবে না। মানে বাচ্চারা যেমন হয়, ছবি নষ্ট হয়ে যায়, মন খারাপ, না না না, ছবিগুলো ঠিক করো, তুমি এটা ছেড়ে অন্য ছবি আঁকবেই না, তুমি এটাকে ঠিক করো। রামানন্দ বন্দ্যোপাধ্যায় তোর বড় মামা, ফলে বাড়ির একটা আঁকার চল ছিল, ট্র্যাডিশন ছিল। তো বড় মামার কাছে কখনো ছবি আঁকা বসে দেখেছিস বা এরকম? হ্যাঁ, আমরা গরমের ছুটিতে লম্বা ছুটি পড়তো, গরমের ছুটিতে যেতাম মামার কাছে, এবং মামার কাছে বসে দেখতাম, এবং মামা দেখিয়েও দিতেন যে প্যাস্টেলটা সাইড করে ধরলে অনেকটা জায়গা ছড়িয়ে করা যায়। এবং ড্রাই প্যাস্টেল বা সফট প্যাস্টেলের কাজ প্রথম বড় মামার কাছেই শিখেছি। উনি যখন কাজ শুরু করলেন, রং গুড়িয়ে নাও ছুরি দিয়ে, ধরো এবং জায়গা মতো মোছো, এইগুলো আমি ওনার কাছে শিখেছি, এবং তারপরে আমি ইম্প্রোভাইজ করেছি। তো কিছুদিন আগে কি একটা এক্সিবিশন করলি? হ্যাঁ, এক্সিবিশন করলাম, গ্রুপ এক্সিবিশন এখন নানা জায়গায় হচ্ছে। কক ইন্ডিয়া থেকে করলাম, পেন্টাগ্রাম থেকে করলাম। হ্যাঁ, গ্রুপ এক্সিবিশনে আমি ছবি দিয়েছি, প্রথম শুরু করি দিতে কিছু কিছু ছবি। তবে আমি পরবর্তীকালে এই ছবি দেওয়ার ব্যাপারটা থেকে পিছিয়ে যাচ্ছি, কেননা ওরা চাইছেন ছবিটা বিক্রি হোক। এবার ছবি তো একটাই কপি, এবং খুব কমই আঁকি, আমি সেরকম প্রফেশনালি আঁকি না, আমার খুব মনের কাছে ব্যাপারটা, তাই আমার মনে হয় যে আমার সন্তান চলে গেল, এই জন্য এই ফিলিংটা থেকে আমি ছবিটা দিতে চাই না। তাই ওরা এখন বাণিজ্যিক এত প্রচার ব্যাপারটা, ওই বাণিজ্যিক লক্ষ্যটা না থাকলে কিন্তু ছবি দেওয়াটা মুশকিল। আর লিখছিস না একেবারে? হ্যাঁ, লিখি, আমি কবিতা লিখি, মাঝে মধ্যেই লিখি, এবং যখন মনে হয় ছন্দ নিয়ে লিখি, এবং বন্ধুদেরও উপহার দিই অনেক সময়। এই কবিতাটা এই জায়গাতেই রয়েছে। পাঠভবনের স্মৃতি, হ্যাঁ, সব থেকে বেশি মনে পড়ে এরকম কিছু? পাঠভবনের স্মৃতি বলতে আমার কালীচরণদার ক্লাস, উদ্যান বিভাগে গিয়ে ফ্লাওয়ার স্টাডি করা ভীষণ ভালো লাগে বা মনে পড়ে, কারণ আমি উদ্যান বিভাগে আমরা ঢুকতে যখন পারতাম না, কালীচরণদাই ওটা করছেন, পারমিশন করতেন, গিয়ে ওই ফুল আঁকতে শেখা, ফুল দেখা, ওইটা আমার ভীষণ, ওই ক্লাসগুলো খুব মনে হতো, কারণ তখন শেষকালে থাকতো কোরের আঁকার ক্লাস, চারিদিক শুনশান হয়ে যেত, আমরা গুটি তিনে বসে থাকতাম, ওই আমার খুব ভালো, ওই জিনিসগুলো আমার খুব মনে আছে। খুব খারাপ লাগা? খারাপ লাগা সেই অর্থে পাঠভবনে আমার নেই কোনো সেরকম, মন খারাপ বা খারাপ লাগা কিছু নেই। তবে আমার হ্যাঁ, ঝগড়াঝাটি বন্ধুদের সঙ্গে কি আর হতো? আর সেরকম হতো না, সেরকম কিছু হতো না, মান অভিমান না, পাঠভবনের সেরকম কোনো খারাপ লাগা নেই। তবে আমার মনে হয়েছিল যে
নাটক হয়তো আমি করতে পারতাম, আমি কখনো সেটা এক্সপ্লোর করিনি বা আমাকে কখনো খুঁজে দেখা হয়নি। সেই জায়গাটা আমার মনে হয়েছে যে হয়তো আমি অনেকটা স্টেজ ফ্রি হতাম। আমি যে এত শাই, কথা বলতে পারি না, তার অন্যতম কারণ আমি হয়তো স্টেজে সেভাবে দাঁড়াইনি। এটাই একটা আমার সাহিত্য সবাই তো নিয়মিত পড়ে। হ্যাঁ, কিন্তু আমার লেখা আমি মাথা গুঁজে পড়ে চলে যেতাম। এবং আমার সেটা মনেও আছে যে আমি কখনো সেই অর্থে গানের প্রতিযোগিতায় তৈরি করতাম, কিন্তু শেষ মুহূর্তে গানটা আমি গাইতে পারতাম না। এটা ছোটবেলার একটা থেকে যায়, সেটা বড় কালেও সেটা কনভেড হয়। সেই জায়গাটা আমার রয়েছে এখনো। সেই বাবার সঙ্গে গান করতে বাড়িতে? হ্যাঁ, বাবার সঙ্গে গান করতাম। বাবা আমাদের সঙ্গে, বাবা, দিদি, আমার দিদিও গান করতো, পাঠভবনেরই ছাত্রী। সবাই একসঙ্গে আমরা এই গানটা এসেছে। এবং এখনো পাঠভবনে যে গান শিখেছি মানে এখনো ভুলিনি। ওগুলোই রাখি, আমি গাই ওগুলো। কি নিয়ে পড়াশোনা করবি সেটা কখন ঠিক করলি? আমি উচ্চ মাধ্যমিক পাশ করার পরে যে ভাবলাম যে কোনো একটা সাহিত্য নিয়ে পড়ি, বাংলা বা ইংরেজি সাহিত্য। তা বাংলা সাহিত্যের কিছু কিছু পড়া ছিল, ইংরেজি সাহিত্য সেরকম পড়া ছিল না। আর সত্যি আমরা বাংলা মিডিয়াম থেকে গেছিলাম, আমরা ইংরেজি লিখতেও পারতাম না। তাই ব্যাপারটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিলাম যে লিখতে পারি না, দেখি চেষ্টা করে পারি কিনা। এইভাবেই লড়েই করা। লড়তে প্রথম দিকটা অসুবিধা হয়েছিল? অবশ্যই অসুবিধা হয়েছিল। আমাকে খুব সাহায্য করেন অমৃত সেন, আমাদের মাস্টারমশাই, সামন্তক দাস। ওনারা প্রায় হাতে ধরে লেখা শিখিয়েছেন আমাদের। যারা আমরা গেছিলাম ওনারা ওই পালসটা বুঝতে পেরেছিলেন যে আমরা ভাবতে পারি কিন্তু আমরা লিখতে পারি না। আমাকে, চন্দ্রিমাকে আমাদের খুব ওনারা হেল্প করেছিলেন, নিজেরা দেখিয়ে দিতেন। এটাই ভালো লেগেছে। আর উত্তর শিক্ষায়ও খুব ভালোবাসা পেয়েছি উমাদির কাছে। উমাদি ওই লিটারেচারের ফ্লেভারটা খুব ধরিয়েছিলেন, কিডস এগুলো ইন্ট্রোডিউস করেছিলেন, ভালো লাগতো। তো ইংরেজি বিভাগে সব থেকে মানে বয়স্ক মাস্টারমশাই দিদিমণি কাদের পেয়েছিলি তোরা যখন ঢুকেছিলি? আমরা যখন ঢুকেছিলাম বিকাশ দা তখন ছিলেন না, শুক্লাদি ছিলেন। শুক্লাদিকেই পেয়েছিলাম সিনিয়র মোস্ট তখন, শুক্লাদি। আর গৌতম দা তো অনেকটাই তখন বয়স হয়ে গেছে। নিরঞ্জন মহান্তি কবি, উনি ছিলেন, উনি চলে গেলেন, উনি ছিলেন। এই এনাদের পেয়েছি। বেশ, তাহলে এখন তুই ছবি আঁকছিস বেশি? হ্যাঁ, কিন্তু সেগুলো দিতে চাস না? হ্যাঁ। আর কবিতা লিখছিস কম, কিন্তু আমি লিখছি কারণ আমি ভাবতে পারিনি যে আমি আবার লিখতে পারবো। আমি দেখছি ছন্দ অনায়াসে আসে, আমার খুব ভালো লেগেছে এই ভাবনাটা। সেই কবিতা আমি লিখি এই অর্থে। আর সন্তান পালন? হ্যাঁ করি, ওটাও করি। করছিস তো বটেই, কিন্তু মানে ওকেও চেষ্টা করি যে আমার মতো করে ভাবতে। কারণ আমি ওই কলেজ থেকে গুলমোহরের সেই বড় বীজ ফল নিয়ে এসে তলোয়ার বানিয়ে দিলাম, যেমন আপনারা শিখিয়েছিলেন রাংটা দিয়ে। হ্যাঁ, ওটা আমার খুব ভালো লাগে। আর এখনো আমি পাখির পালক জমাই এবং ওর সঙ্গে জমাই পাখির পালকের খাতা। এখনো আমার অনেক বড় রয়েছে, পাখির পালকটা আমি এখনো জমাই। আর সত্যি আমার কলিগরাও বলেন তুমি রাস্তায় কি করে খুঁজে পাও পড়ে থাকা পাথর টাথর, মানে কারোর আয়না গা থেকে পড়ে থাকা পাথর, ওগুলো আমার চোখ এড়ায় না। একটা কিছু জল জল করলে, এবং আমি ওগুলো অনেক জমিয়েছি, আমার কি ভীষণ আনন্দ হয়। আর এমনি পাথর, রেল লাইনের ব্যাসল্টের মধ্যে নানা রকম পাথর থাকে, তো ওই আমি অনেক করেছি জোগাড়। আমার এগুলো খুব ভালো। এই যে রোজ যাতায়াত করছিস, ক্লান্ত লাগে না? সেরকম লাগে না। আমি ভাবি যাতায়াতটা এনজয় করিস? হ্যাঁ, আমি ওই ঋতু পরিবর্তন দেখতে দেখতে যাই। আমি দাঁড়িয়েই থাকি বেশিরভাগ সময়, বসতে পাই না। আমি মনে করি এটা সবাই পাগল বলে, ট্রেনটা আমাকে নিয়ে এগোচ্ছে, এইটা আমি ভাবি। এবং চারপাশ দেখতে দেখতে আমার কোথা দিয়ে সময় কেটে যায় আমি মানুষকে অবজার্ভ করি, এবং বাড়ি ফিরে সেগুলো অনেক সময় আঁকি। এটা ভালো লাগে আমার, খুব ভালো। এইভাবে আনন্দে থাক। নিশ্চয়ই। আর আমি একটা কবিতা পড়ি। কবিতার নাম, কবির নাম সব বলতে হবে? কবিতার তো নাম এখন আবার এটাও হয়েছে, কবিতার নাম দিই না, এমনি দু চার লাইনে করি, যে শুনবে সে দিয়ে দেবে। আর কবির নাম? কবির নাম সুদেষ্ণা মজুমদার। কবিতাটা লেখা এর মধ্যেই, খুব অল্প সময়ের মধ্যেই, এই 27শে মার্চ। হ্যাঁ। এই যে বলো হয় না দেখা, দেখা তো হয় রোজ, শহরতলির দিন যাপনে পেয়েছি তার খোঁজ। পথের বাঁকে একলা শিরিষ নিবিড় ছায়া মেলে, ফুল ছড়িয়ে আদর করে আমায় কাছে পেলে। সে তো তুমি,
ছুঁয়েছ প্রাণ ফুলের গন্ধ মেখে, তোমার আসার পথ দিয়েছি ঝরা পাতায় ঢেকে। জানলা দিয়ে প্রথম আলো ভাঙায় ঘুমের ঘোর, সেও তো তুমি, আনলে বুঝি দুঃখ রাতের ভোর। সন্ধেবেলার ক্লান্ত ফুলে দোল দিল যে হাওয়া, তুমি এলে সে পথ দিয়ে, ফুরলো পথ চাওয়া। এই যে তুমি জীবন জুড়ে রোজ দিয়ে যাও চেনা, মনে মনেই নিত্য দেখা, ভাবের লেনা দেনা। সাধু সাধু।